হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। যে চ্যাপ্টারটা আজকে শিখব সেই চ্যাপ্টারের নাম শব্দ, পদ ও বাক্য। এটি তোমাদের বাংলা ব্যাকরণেরই একটি চ্যাপ্টার। তো তোমাদের বাংলা ব্যাকরণের সিলেবাসটা যেহেতু অনেকটাই, তো ওই জন্য আমি অল্টার করে করে পড়াবো। একদিন টেক্সট বুক থেকে গল্প বা কবিতা পড়াবো, আবার তার পরের দিন একটা গ্রামারের চ্যাপ্টার পড়াবো। তো এর আগের দিন তোমাদেরকে যেহেতু গল্প পড়িয়েছি, তো আজকে সেই জন্য আরেকটা গ্রামারের চ্যাপ্টার আমরা পড়বো। হয়তো তোমাদের গ্রামার পড়তে ভালো লাগছে না বা ব্যাকরণ পড়তে, কিন্তু যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, তাই একটু কষ্ট করে তো তোমাদের এটা শিখতেই হবে। তো ঠিক আছে, আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা কিন্তু খুব কঠিন না। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই বুঝতে পারবে এবং খুবই সোজা একটা চ্যাপ্টার। মনে হচ্ছে অনেক কঠিন কিছু, কিন্তু কিছুই কঠিন নয়। তো চলো আমরা দেখো, চ্যাপ্টারের প্রথমে লেখা আছে শব্দ, পদ ও বাক্য। তার মানে আমরা এই তিনটে টপিক সম্পর্কে এই চ্যাপ্টারে শিখবো, শব্দ, পদ আর বাক্য। তো প্রথমে চলো আমরা যাই শব্দ সম্পর্কে। শব্দ সম্পর্কে কি কি জানা যায় সেগুলো আমরা দেখি। তো আমি প্রথমে শব্দের সংজ্ঞা লিখছি, তারপরে সেটা আমি আলোচনা করছি। ঠিক আছে, এর আগের দিনও তোমাদের আমি শব্দ সম্পর্কে আগের ক্লাসে মানে গ্রামারের যে চ্যাপ্টারটা শেষ আমি নিয়েছিলাম, সেটাতেও কিন্তু আমি শব্দ সম্পর্কে বলেছিলাম। তো কোনো ব্যাপার না, আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। শব্দ শব্দ হচ্ছে কতকগুলি ধ্বনি বা বর্ণ, কতকগুলি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে। তখন তাকে আমরা শব্দ বলি। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। তো ধ্বনি বা বর্ণ তোমরা আগেই শিখেছো যে ধ্বনি আমরা তাকেই বলি যখন শুধু আমরা মুখ দিয়ে আওয়াজ বের করি, বা ধরো আমি, এটা আমি মুখে বললাম, তো এটা আমি মুখে বললাম, এটাকে ধ্বনি বলতে পারি। কিন্তু আমি কথাটাকে যখন আমরা লিখবো, তখন কিন্তু আমাদের বর্ণের প্রয়োজন হবে। তো ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন রূপই হচ্ছে কিন্তু বর্ণ। ধ্বনি শুধু মুখের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু ধ্বনিকে যখন আমরা লিখি বা লেখার জন্য যার প্রয়োজন হয় তাই কিন্তু বর্ণ। মানে ধ্বনি লিখিত রূপই কিন্তু বর্ণ। তাহলে দেখো কতগুলি ধ্বনি। তো তোমরা জেনেছো যে ধ্বনি হচ্ছে, ধ্বনি বা বর্ণ দুটোই কিন্তু দু প্রকার, স্বরধ্বনি বা স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তো দেখো এখানে শব্দের সংজ্ঞাতে বলেছে কতগুলি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে। ধরো বারান্দা, বারান্দা বেলকনিকেই তো বারান্দা বলে। তো বারান্দা যখন আমরা লিখছি, তখন দেখো বারান্দা আমরা মুখে বলছি যখন, তখন কতকগুলি ধ্বনি আমরা উচ্চারণ করছি। যেমন বা একটা ধ্বনি, রা একটা ধ্বনি, দা একটা ধ্বনি। বারান্দা এটা একটা ধ্বনি মুখে উচ্চারণ করছি, কিন্তু যখনই সেটাকে আমরা লিখি বারান্দা
কথাটাকে যখন আমরা লিখছি, যার সাহায্যে লিখছি, যে সমস্ত চিহ্ন মাধ্যমে বারান্দা ধ্বনিটাকে আমরা প্রকাশ করছি, সেটাই কিন্তু বর্ণ। তাহলে দেখো, বারান্দা শব্দটাকে ভাঙলে আমরা কিন্তু বেশ কতগুলো বর্ণ পাচ্ছি। যেমন বারান্দা, ব প্লাস আ প্লাস র প্লাস আ প্লাস ন প্লাস বারান্দা। তো দেখো, আমরা বারান্দা কথাটাকে লিখতে গিয়ে এতগুলো বর্ণ ব্যবহার করেছি। যা আমরা উচ্চারণ করছি বারান্দা, তাকেই যখন আমরা লিখে প্রকাশ করছি, যার মাধ্যমে লিখছি, সেগুলোকেই কিন্তু আমরা বর্ণ বলবো। তাহলে এখানে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ লিখে আমি বারান্দা কথাটাকে লিখেছি। তাহলে শব্দ বুঝতে পারলে যে কতগুলো ধ্বনি বা বর্ণ, এই যে বর্ণ, এতগুলো বর্ণ দেখতে পাচ্ছ তো, এতগুলো বর্ণ পাশাপাশি বসছে এবং তার ফলে একটা, এই যে এটা গঠন করলো বারান্দা, এবং এর মানে কিন্তু আমরা বুঝতে পারলাম, একটি অর্থ প্রকাশ করলো। বারান্দা কথাটার কিন্তু একটা অর্থ আছে। বারান্দা যখনই বলছে তখন কিন্তু তুমি বুঝতে পারছো যে কি বলতে চাইছে। বারান্দা মানে ব্যালকনিকে বোঝাতে চাইছে, তাহলে অর্থ আছে এর শব্দটার। তাহলে এটাকেই কিন্তু আমরা শব্দ বলছি। তাহলে কতগুলো ধ্বনি, যখন আমরা লিখছি না, শুধুমাত্র বলছি, তখন ধ্বনি কতগুলো পাশাপাশি বসছে, এবং পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা শব্দ বলছি। আবার যখন আমরা সেটাকে লিখছি তখন কতগুলি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে, তাই তাকে আমরা শব্দ বলছি। এই গেল শব্দ। তো শব্দতে আর সেরকম কিছু জানার নেই। এরপরে আমরা যেটা জানবো যে পদ বা বাক্য। ঠিক আছে, তো পদ সম্পর্কে আমরা চলো জানি। পদ সম্পর্কে এর আগের দিনও আমি তোমাদেরকে বলেছিলাম, যখন কোনো শব্দ বাক্যে ব্যবহার করা হয় তখনই তাকে আমরা পদ বলি। ধরো, আমরা আজকে ঘুরতে যাব, একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সকেই বাংলাতে বাক্য বলে। তাহলে এই যে সেন্টেন্সটা লিখলাম বা বললাম, এর মধ্যে দেখো, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, 1 2 3 4, 4টে আলাদা আলাদা শব্দ আমরা লিখেছি। তো এই যে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা, আমরা আজকে ঘুরতে যাব, এই যে আলাদা আলাদা শব্দগুলো, এই শব্দগুলোকেই আমরা পদ বলবো। কেন পদ বলবো? কারণ এটা একটা পুরো সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। একটা বাক্য বলতে গিয়ে আমরা এতগুলো শব্দ ব্যবহার করেছি, এবং বাক্যের মধ্যে যখন আমরা শব্দগুলো ব্যবহার করব তখনই সেটাকে আমরা পদ বলবো। শুধু যদি লিখি আমি, আমি একটা শব্দ, আমি ইকুয়াল টু একটা শব্দ, আমি ইকুয়াল টু কিন্তু পদ না। কিন্তু যদি বলি আমি এখন ঘুরতে যাব, একটা সেন্টেন্স বলছি, তখন কিন্তু আমিটা পদ হয়ে যাবে, কারণ সেটা সেন্টেন্সে ব্যবহার করছি, শুধু একা বলছি না। এই হলো পদ। পদ সম্পর্কে এখনই আর বেশি কিছু জানার দরকার নেই, এরপরে তোমরা শিখবে। তো এরপরে দেখো, আমাদের যেটা আছে, শব্দ বা পদ তুমি দুটোই জেনে গেলে। তো এরপরে শিখবো আমরা বাক্য। বাক্য কাকে বলে? বাক্য, তো বাক্য আমরা বাংলাতে বলি, কিন্তু ইংরেজিতে তো জানো এটাকে সেন্টেন্স বলে। ধরো, আমি বললাম অদ্রিজা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে, তো এখানে আমি কতগুলো শব্দ,
এই যে অদ্রিজা একটা শব্দ, খুব একটা শব্দ, ভালো একটা শব্দ, মেয়ে একটা শব্দ, এই 4টে শব্দ মিলিয়ে একটা পুরো কথা লিখলাম। তো এই কথাটার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। অদ্রিজা খুব ভালো মেয়ে যখন আমি বললাম, তখন কিন্তু তুমি বুঝে গেলে যে আমি কি বললাম বা কি বলতে চাইছি, যে অদ্রিজার আমি প্রশংসা করলাম। তাহলে এটার মাধ্যমে অর্থটা কিন্তু স্পষ্ট, অর্থ পরিষ্কার, স্পষ্ট বা পরিষ্কার। তোমার কোনো অসুবিধা হচ্ছে না কথাটা বুঝতে। তা যখন কোনো এই যে কতগুলো শব্দ পাশাপাশি বসে তোমার মনের ভাবকে পুরোপুরি ভাবে প্রকাশ করবে, মানে তুমি যা বলতে চাইছো সেটা অন্যজন পুরোপুরি ভাবে বুঝতে পারবে, তখনই কিন্তু সেটাকে আমরা বাক্য বলবো। যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে তোমার মনের ভাবটাকে প্রকাশ করবে, তখনই আমরা তাকে বাক্য বলবো। কিন্তু যদি আমি বলি অদ্রিজা খুব, অদ্রিজা খুব বলে থেমে গেলাম, তো এটাকে কি আমরা বাক্য বলবো? না, এটাকে আমরা বাক্য বলবো না। কেন? দেখো, কারণ এটার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারছো না যে আমি কি বলতে চাইলাম। আমি যদি তোমাকে ডেকে বলি আদিব, অদ্রিজা খুব, অদ্রিজা খুব বললাম, তারপরে থেমে গেলাম, স্টপ হয়ে গেলাম, বাকিটুকু আর বললাম না। তার মানে কি তুমি বুঝতে পারলে না আমি কি বলতে চাইছি, অর্থটাই তুমি বুঝতে পারলে না যে ম্যাম কি বলতে চাইছে। তা আমার মনের ভাবটা তো প্রকাশ হলো না আমি কি বলতে চাইছি। তার মানে এটা কিন্তু বাক্য হবে না। বাক্য সেটাই হবে যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে তুমি কি বলতে চাইছো সেটা প্রকাশ করবে, সেটাই হবে বাক্য। তাহলে এই উদাহরণের মাধ্যমে তোমরা সেটা বুঝতে পারলে। আমি তোমাদের সংজ্ঞাটা লিখে দিই সহজ করে, যাতে তোমাদের কঠিন মনে না হয়, বইয়ে কঠিন ভাবে রয়েছে। বাক্য সংজ্ঞা: যখন কতগুলি শব্দ শব্দ পাশাপাশি বসে মনের একটি ভাব প্রকাশ করে। তাকেই আমরা বাক্য বলি। দেখো, এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার আছে। একটি ভাব প্রকাশ করে মানে একটি অর্থ প্রকাশ করে। ধরো, আমি যে এক্সাম্পলটা দিলাম, অদ্রিজা খুব ভালো মেয়ে, এই কথাটা যখন আমি বললাম তখন কিন্তু তুমি একটাই মানে বুঝলে যে আমি অদ্রিজাকে ভালো বলেছি। এটা কিন্তু বুঝলে না যে অদ্রিজা খুব ভালো খেলতে পারে, সেটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি অদ্রিজা খুব ভালো মেয়ে, তুমি একটা অর্থ বুঝতে পেরেছো। যদি আমি এটা বলি যে অদ্রিজা খুব ভালো মেয়ে, ও খুব ভালো ধরো ফুটবল খেলতে পারে, মেয়ে কিন্তু ফুটবল খেলেও, তাহলে দুটো আলাদা আলাদা বললাম। অদ্রিজা খুব ভালো মেয়ে, ও খুব ভালো ফুটবল খেলতে পারে, তো দুটো আলাদা আলাদা বাক্য বললাম, এবং দুটো আলাদা আলাদা বাক্যের মধ্য দিয়ে তুমি দুটো আলাদা আলাদা মানে বুঝতে পারলে বা অর্থ বুঝতে পারলে। কিন্তু অদ্রিজা খুব ভালো মেয়ে যখন বলছি, তখন কিন্তু সে ফুটবল খেলতে পারে কিনা সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। শুধু তুমি ও ভালো মেয়ে সেটাই বুঝতে পারছো, মানে একটা অর্থই বুঝতে পারছো, দুটো অর্থ কিন্তু এর মাধ্যমে বুঝতে পারছো না। তাই একটা বাক্যের মাধ্যমে কিন্তু সবসময় একটা অর্থই বা একটা ভাবই প্রকাশ পায়। তাই দেখো, সংজ্ঞাটা যখন আমি লিখছি, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের একটি ভাব প্রকাশ করে, তাকেই আমরা বাক্য বলি। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটি অর্থ বা একটি ভাবই প্রকাশ করতে পারি। এরপরে দেখো, বাক্য যখন আমরা লিখি
সেখানে আমাদের কিছু কিছু আরো জিনিস শিখতে হয়। যেমন বিভক্তি। বিভক্তি আমরা কাকে বলবো? ধরো আমি বললাম ছেলেটি খুব ভালো সাঁতার কাটে। একটা সেন্টেন্স, তো এর মাধ্যমে তুমি একটা অর্থ বুঝতে পারলে যে ওই ছেলেটা খুব ভালো সাঁতার কাটতে পারে। এর থেকে বেশি কিন্তু তুমি আর জানতে পারবে না ছেলেটি সম্পর্কে। কিন্তু দেখো এই যে ছেলেটি, ছেলের সাথে আমি টি যোগ করেছি, তাহলে এই যে টিটা, এই টিটাকেই আমরা বিভক্তি বলবো। এরকম অসংখ্য বিভক্তি আছে, শুধু যে টি মানেই বিভক্তি তা না, কিন্তু টি এর মতো আরো অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো যোগ করলে আমরা সেগুলোকে বিভক্তি বলি। ধরো আমি বলি খাতায় নাম লিখেছো। আমি জিজ্ঞেস করছি, ধরো তোমাকে খাতায় নাম লিখেছো। দেখো এখানে আমি খাতা, খাতা তো একটা ওয়ার্ড, শব্দ, তোমরা জানো খাতা মানে তোমরা একটা জিনিসকে বোঝাচ্ছি আমি, সেটা বুঝতে পারো, যার মধ্যে তোমরা লেখো সেটাকে খাতা বলে। তো খাতা তো নাম একটা। তো খাতার সাথে দেখো অন্তস্তীয়টাকে আমি যোগ করেছি, খাতা প্লাস অন্তস্তীয়টাকে ওর সাথে লাগিয়ে জুড়ে দিয়েছি। যদি আমি বলতাম খাতা নাম লিখেছো, তাহলে কি তুমি কিছু মানে বুঝতে পারতে যে ম্যাম কি বলছে? খাতা নাম লিখেছো, এটা তো কোনো কথা না। যদি বলি খাতায় নাম লিখেছো, তাহলে মানে তুমি বুঝতে পারবে যে তোমার খাতাতে কি তুমি নাম লিখেছো, সেটাই আমি জিজ্ঞেস করছি। বা যদি আগের এক্সাম্পলটাই দেখাই যে ছেলেটি খুব ভালো সাঁতার কাটে, যখন বললাম তখন বুঝতে পারলে তোমরা যে ওই ছেলেটা খুব ভালো সাঁতার কাটতে পারে। কিন্তু যদি বলি ছেলে খুব ভালো সাঁতার কাটে, কোন ছেলে, কে ছেলে, তাকে চিনো না, জানো না, কিছুই বুঝতে পারলে না যে কার কথা বলছি, তাহলে অর্থটা কিন্তু তোমার কাছে পরিষ্কার হলো না, বাক্যের অর্থটা কিন্তু অজানাই থেকে গেল যে আমি কি বলতে চাইছি। ঠিক সেরকম ভাবে নিচেরটাতেও তাই, খাতায় নাম লিখেছো না বলে যদি আমি খাতা নাম লিখেছো বলি, তার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। তাহলে এই যে অন্তস্তীয় টি এগুলো যোগ হচ্ছে, তো সেগুলোই কিন্তু বিভক্তি। তো বিভক্তিরও তো একটা সংজ্ঞা দেওয়া প্রয়োজন, তাই না? যে এক কথায় যদি তোমাকে জিজ্ঞাসা করে বিভক্তি কাকে বলে, তখন তো তুমি এরকম বলতে পারবে না যে টি অন্তস্তীয় এগুলোকে বিভক্তি বলে। তাহলে বিভক্তির সংজ্ঞা যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে বলবে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহার, মানে অত বর্ণগুচ্ছ বলার দরকার নাই, যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে, যা মানে তোমাকে বুঝে নিতে হবে যে বর্ণ, কোনো একটা বর্ণ, যা শব্দের শেষে যুক্ত হয়ে, অত কঠিন করে সংজ্ঞা বলে দেওয়া আছে সেটা মনে রাখতে হবে না, যা শব্দের শেষে যুক্ত হয়ে শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। বাক্যে তাকেই বিভক্তি বলে। এক্সাম্পলে তো তোমরা বুঝেই গেছো, ছেলের সাথে টি যোগ করেছি, খাতার সাথে অন্তঃস্থ যুক্ত করেছি। এরকম ধরো বলি যদি বালকেরা বিদ্যালয়ে যায়, তাহলে বালকের সাথে এরা যুক্ত করেছি, বালকেরা। এরকম যেগুলো যেগুলো যুক্ত করা হয় সেগুলোকে কিন্তু বিভক্তি বলে, যা কোনো এক শব্দের শেষে যুক্ত হয়। যেমন বালক, বালক শব্দটির সাথে এরা যুক্ত হয়েছে, খাতা শব্দটির সাথে অন্তঃস্থীয় যুক্ত হয়েছে, ছেলে শব্দটির সাথে টি যুক্ত হয়েছে। বা মেয়েগুলো,
মেয়ে মেয়ে শব্দটির সাথে গুলো যুক্ত হয়েছে, তো এগুলোকেই আমরা কিন্তু বিভক্তি বলবো। হয়ে গেল, বিভক্তিও ক্লিয়ার। বিভক্তি হয়ে গেল, পদ হয়ে গেল, বাক্য হয়ে গেল, শব্দ হয়ে গেল। এবার আরেকটা বিষয় জানতে হবে, বাক্যকে দুভাগে ভাগ করা যায়। বাক্যকে দুভাগে ভাগ করা যায়, একপদী বাক্য ও বহুপদী বাক্য। বাক্য, বহুপদী বাক্য, ঠিক আছে। তাহলে এই যে একপদী বাক্য আর বহুপদী বাক্য বলে দুই ভাগে একটা সেন্টেন্স বা বাক্যকে ব্যবহার করলাম, সেটা কি জিনিস, তাই তো? আমাদেরকে এবার সেটা জানতে হবে। এবার একপদী বাক্য আমি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। একপদী বাক্য, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করছে, তুমি কি কালকে স্কুলে গেছিলে? তোমাকে এই প্রশ্নটা করলে তুমি কি বলবে? উত্তর দিবে হ্যাঁ। অনেক সময় আমরা পুরো বাক্যে উত্তর দিই না, যে হ্যাঁ আমি কালকে স্কুলে গেছিলাম, এই কথাটা বলি না। যদি জিজ্ঞেস করে তুমি কি কালকে স্কুলে গেছিলে, বলি কি হ্যাঁ। তাহলে হ্যাঁ কথাটার মাধ্যমে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো, মানে হ্যাঁ আমি কালকে স্কুলে গেছিলাম, এই পুরোটার অর্থ কিন্তু হ্যাঁ কথাটার, মানে একটা শব্দ বা একটা পদের মাধ্যমে প্রকাশ পেয়ে গেল বা সে বুঝে গেল। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি খাচ্ছ, যদি তুমি বলো ধরো চপ খাচ্ছি, চপ বা সিঙ্গারা খাচ্ছ, তো যে কোনো একটা তুমি বললে যে চপ, বা তুমি যদি চপ না খাও, যদি সিঙ্গারা খাও, তাহলে বললে সিঙ্গারা। তাহলে তুমি কিন্তু এটা বললে না আমি চপ খাচ্ছি, এত বড় বললে না, শুধু বললে চপ। একটা কথাতেই উত্তর দিলে, একটা শব্দতে উত্তর দিলে, কিন্তু তার মধ্যে যে কিন্তু তোমার পুরো মনের কথাটা প্রকাশ পেয়ে গেল যে তুমি কি বলতে চাইছো। তাহলে এই ধরনের যে ছোট ছোট উত্তর, একটা একটা শব্দের মাধ্যমে যেগুলো তুমি উত্তর দাও, সেগুলিকেই বলে একপদী বাক্য। সেগুলি হচ্ছে একপদী বাক্য। আর ধরো বহুপদী বাক্য কোনটাকে বলবো? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করছে, ধরো তোমাকে তোমার মা জিজ্ঞেস করছে তুমি দুপুরে ভাত খেয়েছো। হয়তো মা বাড়িতে ছিল না, ফিরে এসেছে, তুমি একা ছিলে, তোমাকে মা জিজ্ঞেস করছে তুমি দুপুরে ভাত খেয়েছিলে বা ভাত খেয়েছো, জিজ্ঞেস করলো। তো তো তুমি এর উত্তর কিন্তু দুই ভাবে দিতে পারো, যে হ্যাঁ, আবার তুমি যখন পুরো বাক্যে কথাটা বলবে, তখন তুমি বলতে পারো হ্যাঁ ভাত খেয়েছি, হ্যাঁ ভাত খেয়েছি। তো এই উত্তরটা যখন পুরো বাক্যে তুমি দিলে হ্যাঁ ভাত খেয়েছি, তখন দেখো অনেকগুলো পদ বা শব্দ। তোমাদেরকে আমি আগেই বলেছি, পদ তাকেই বলবো যখন একটি বাক্যের মধ্যে পরপর কতগুলো শব্দ ব্যবহার হবে। একটা পুরো সেন্টেন্সের মধ্যে যখন শব্দ ব্যবহার হবে, তখন প্রত্যেকটা শব্দকে আমরা পদ বলবো। যেমন হ্যাঁ কেও আমরা পদ বলতে পারি, ভাত কেও আমরা পদ বলতে পারি, খেয়েছে কেউ আমরা পদ বলতে পারি। ঠিক সেরকম এটাকে শব্দও বলতে পারি, আবার পদও বলতে পারি, এই প্রত্যেকটাকে। তাহলে বহুপদী বাক্য যখন বলছি, তখন দেখো এর মধ্যে অনেকগুলো পদ ব্যবহার হয়েছে, এক, দুই, তিনটা পদ ব্যবহার হয়েছে, একের বেশি পদ ব্যবহার হয়েছে, তাই এগুলোকে আমরা বলবো বহুপদী। যখন তুমি কোনো প্রশ্নের উত্তর বা কোনো কথা একটি মাত্র শব্দের মাধ্যমে না, অনেকগুলো শব্দ বা পদ পাশাপাশি বসিয়ে উত্তর দিচ্ছ, তখনই সেটাকে আমরা বলবো বহুপদী বাক্য। খুবই ইজি হয়ে গেল, বুঝে গেছো?
এরপরে আমরা কি শিখবো? দেখো অনেক কিছু শিখলাম, কিন্তু শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, পদ কাকে বলে, বিভক্তি কাকে বলে, বাক্য কয় প্রকার, অনেক কিছু অলরেডি আমরা শিখে গেছি। এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়। এটাও কিন্তু একটা বাক্যের মধ্যেই থাকে। হেডিংটা আমি দিই, বাক্যের উদ্দেশ্য ও বিধেয়। এখন বাক্যের আবার উদ্দেশ্য বিধেয় কি? এটা তো একটা বিশাল বড় প্রশ্ন, তাই না? এই জিনিসটা আবার কি? এটাও কিন্তু খুব ইজি একটা ব্যাপার। একটি বাক্যের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। মানে একটা বাক্যকে বা একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে উদ্দেশ্য আর একটা ভাগ হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? প্রথমে আমরা জানবো উদ্দেশ্য কি, বাক্যের মধ্যে উদ্দেশ্য কি। ধরো আমি বললাম একজনের নাম, ধরো সোহেল খুব ভালো আঁকে, মানে আঁকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো সোহেল খুব ভালো আঁকে কথাটা আমি যখন বললাম, তখন কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে পুরো বাক্যটার মধ্যে কিন্তু আমরা একটা অর্থ প্রকাশ পাচ্ছি, একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, এবং তুমি সেটা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি সোহেল খুব ভালো আঁকতে পারে, এবং সেটা তুমি বুঝতেও পারলে, তার মানে অবশ্যই এটা একটা সেন্টেন্স, বাক্য। এবার এই বাক্যের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? যে এই বাক্যটা, যে সেন্টেন্সটা যে বলা হচ্ছে, এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, কার সম্পর্কে এখানে বলছি। দেখো সোহেল খুব ভালো আঁকতে পারে, কার সম্পর্কে বললাম কথাটা? সোহেল সম্পর্কে। তাহলে সোহেল আমি এখানে লিখে দিচ্ছি কার সম্পর্কে বলা হচ্ছে। উত্তরে আসবে সোহেল, সোহেলের সম্পর্কে বলা হচ্ছে, তার মানে সোহেল হচ্ছে উদ্দেশ্য বাক্যের। কোনো বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই কিন্তু উদ্দেশ্য। ঠিক আছে, ক্লিয়ার? এটা হয়ে গেল উদ্দেশ্য। এবার আমরা জানবো বিদেহ। এটা কিন্তু সোজা খুব। বিদেহতে ধরো আমি কি বলেছিলাম, সোহেল খুব ভালো আঁকতে পারে, তো খুব ভালো আঁকে। তাহলে আবার লিখি কথাটা, সোহেল খুব ভালো আঁকে, ঠিক আছে? এবার আমি কি প্রশ্ন করব, যে প্রথমে তো জানলাম কার সম্পর্কে বলা হচ্ছে, সোহেল সম্পর্কে বলা হচ্ছে, সেটা উদ্দেশ্য হয়ে গেল। এবং সোহেল সম্পর্কে কি বলা হচ্ছে, কি বলছি? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, উদ্দেশ্য হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। মানে সোহেল হচ্ছে উদ্দেশ্য, এবং সোহেল সম্পর্কে যা বলা হচ্ছে তাই বিধেয়। সোহেল সম্পর্কে কি বলছি? সোহেল সম্পর্কে বলছি খুব ভালো আঁকে, খুব ভালো
আঁকে। অবলিক দিয়ে আমি লিখে দিলাম বোঝার জন্য উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে বা কি বলা হচ্ছে, সম্পর্কে যা বলা হয়েছে বা হচ্ছে। তাহলে সোহেল হচ্ছে উদ্দেশ্য, সোহেল সম্পর্কে যা বলা হয়েছে, সোহেল সম্পর্কে কি বলা হয়েছে, যে ও খুব ভালো আঁকে, তাহলে খুব ভালো আঁকে এইটা হয়ে যাচ্ছে বিধেয়। ক্লিয়ার? আমার মনে হয় না এটা বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা। আরো একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। ধরো অদ্রিজা খুব ভালো নাচতে পারে। যখনই আমি বললাম তখন দেখো এটা একটা বাক্য পুরোটা, অদ্রিজা খুব ভালো নাচতে পারে। তো বাক্যে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? অবশ্যই অদ্রিজা, অদ্রিজা সম্পর্কে কথা বলছি, তাহলে অদ্রিজা হবে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে বা যা বলা হচ্ছে, উদ্দেশ্য সম্পর্কে অদ্রিজা সম্পর্কে বলা হচ্ছে খুব ভালো নাচতে পারে, তাহলে খুব ভালো নাচতে পারে, তাহলে এটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? আর কোন রকম কোনো কনফিউশন থাকার এটাতে কথা নেই। তাহলে আজকে কিন্তু দেখো আমরা অনেক কিছু শিখলাম। শব্দ কি, পদ কি, বাক্য কি, বাক্য কয় প্রকার, বিভক্তি কি, আবার বাক্যের মধ্যে কটা অংশ থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। তাহলে দেখো আজকে আমরা প্রচুর জিনিস অলরেডি শিখে ফেলেছি। কিন্তু এই তোমাদের যে সিলেবাস রয়েছে এর মধ্যে কিন্তু আরো রয়েছে, যে বাক্যের প্রকারভেদ বলেও একটা পয়েন্ট রয়েছে, এবং সেখানে বর্ণনামূলক বাক্য বা নির্দেশমূলক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছাসূচক, আবেগসূচক এগুলো রয়েছে। তো এগুলো তোমাদের পক্ষে এখন খুবই কঠিন হয়ে যাবে। তোমরা তো ক্লাস 4-এ পড়ো সবে মাত্র। তো আমার মনে হয় এগুলো এখনই তোমার জানার দরকার নেই, এবং আমি যখন প্রশ্ন করব তখন সেইখান থেকে আমি তোমাদের প্রশ্ন দেব না। এটা যখন তোমরা নেক্সট ক্লাসে উঠবে 5-এ তখন কিন্তু আমি তোমাদের শেখাবো। তো এটা কিন্তু আমি এই জায়গাটা স্কিপ করে যাচ্ছি। তোমরা শুধু শব্দ, পদ ও বাক্যটাই শেখো, তার বেশি আর কিছু দরকার নেই তোমাদের। এই বাক্যের যে বিভিন্ন প্রকারভেদটা রয়েছে ক্লাস 4 আন্দাজে তোমাদের এখন কিন্তু সেটা কঠিন হয়ে যাবে। তো সেটা তোমরা স্কিপ করে দাও, সেইটুকু তোমাদের পড়ার দরকার নেই, আমি তোমাদের প্রশ্নেও সেটা দেব না। তো এই হচ্ছে আজকের বিষয়। আমি এই চ্যাপ্টারটা এর মাধ্যমে শেষ করে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা বিনা কারণে আরেকদিন করানোর কোনো কারণ হয় না। পরে যদি রিভিশন হয় তখন আমি আরেকদিন করাবো, আগে সিলেবাস কমপ্লিট হোক তারপরে। তো এই বাক্যের প্রকারভেদ অংশটুকু তোমাদের পড়ার কোনো দরকার নেই, এবং আমি কেন পড়াইনি যদি ভাবো ম্যাম তো পড়ায়নি বইয়ে আছে, তো ওই জন্যই আমি বলে দিলাম যে এটা দরকার নেই এখন। তোমরা ছোট আর তোমাদের পক্ষে এটা কিন্তু কঠিন হয়ে যাবে, সেই কারণে এইটুকু অংশ বাদ দিয়ে দাও, বাক্য প্রকারভেদ। তাহলে দেখো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখে গেছি। শব্দ কাকে বলে, পদ কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কয় প্রকার, একপদী বাক্য, বহুপদী বাক্য, আবার হচ্ছে বাক্যের কটা ভাগ, একটা উদ্দেশ্য একটা বিধেয়, আবার বিভক্তি কাকে বলে। তো আজকে আমরা প্রচুর জিনিস অলরেডি শিখে ফেলেছি। দেখো পরপর আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে শিখলাম শব্দ কাকে বলে, তারপরে শিখলাম পদ কাকে বলে, তারপরে শিখলাম বাক্য কাকে বলে, তারপরে শিখলাম বাক্যের সংজ্ঞা, তারপরে দেখো শিখেছি বিভক্তি, তারপরে শিখেছি আবার বিভক্তির সংজ্ঞা, তারপরে দেখলাম কি বাক্য কয় প্রকার, একপদী বাক্য ও বহুপদী বাক্য। তারপরে একপদী বাক্য কোনগুলোকে বলে, যখন তুমি একটা শব্দের মাধ্যমে কোনো কথার উত্তর দিচ্ছ কিন্তু তার মাধ্যমে সম্পূর্ণতা প্রকাশ পেয়ে যাচ্ছে যে তুমি কি বলতে চাইছো, তখন সেটাকে একপদী বাক্য। আবার বহুপদী বাক্য, যখন তুমি পুরো
সেন্টেন্সে উত্তর দিচ্ছ, যেখানে অনেকগুলো পদ বা শব্দ রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে, সেটাকে আমরা বহুপদী বাক্য বলছি। তারপরে বাক্যের উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আমরা জানলাম যে বাক্যের দুটো অংশ, একটা উদ্দেশ্য একটা বিধেয়। বাক্যটির মধ্যে যার সম্পর্কে বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলবো, আর তার সম্পর্কে মানে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই আমরা বিধেয় বলবো। তাহলে এই হচ্ছে আজকের বিষয়, যা কিন্তু খুবই কঠিন না, একদমই সোজা। এবং তোমরা যদি একটু পড়ো এবং আমার বোঝানোটা যদি একটু শোনো বা দেখো আর মন দিয়ে করো, তাহলে কিন্তু বুঝে যাবে, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বেশি বড় করলে তোমাদেরই আরো গুলিয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই।